পোস্টিং নিয়ে আরেকটা ওভারভিউ দিয়ে দিই প্রথম থেকে শেষ পর্যন্ত, যেন আপনারা পুরোপুরি বুঝতে পারেন। তারপরে আপনাদের কোয়েশ্চেনগুলো নিয়ে নিব। দেখেন, গেস্ট পোস্টিং হলো এসইও সেগমেন্টের একটা জটিল বিষয়। জটিল বিষয় কেন? কারণ গেস্ট পোস্টিংটা অনেকে মনে করেন ফ্রিতে পাওয়া যায়, অনেকে মনে করেন যে পেইড। তো আমি এটার জটটা ভেঙে দিচ্ছি। ফ্রিতে পাবেন যদি আপনার কন্টেন্ট কোয়ালিটিটা অনেক হাই হয়। আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে কন্টেন্ট দিয়ে কন্ট্রিবিউট করতে পারেন, মানে আপনার ওয়েবসাইটটা আপনার কন্টেন্টটা ইনফরমেটিভ, আপনার কন্টেন্টটা পারফেক্ট অন পেজ দিয়ে, আপনার কন্টেন্টের লেন্থ ভালো, যেটা সম্পর্কে টোটাল এক্সপ্লেন না করে বলে ফেলি যে এটা বিডির, যদি বিডি থেকে কোনো রাইটার লিখে তার জন্য আসলে কোয়াইট ইম্পসিবল। তো এখন গেস্ট পোস্টিংগুলার অন্য রিপিট দেখি, যেগুলো হলো পেইড। এখন পেইড ওয়েবসাইটগুলো হলো যে আপনি ওই ওয়েবসাইটে যাবেন, ওই ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করবেন। এই কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করার পরে তার সাথে কন্ট্যাক্ট করবেন। এখন কন্ট্যাক্ট করার ওয়েটা কি? ওয়েটা হলো আপনি তার ইমেল অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডইন যে কোনো ধরনের আইডি ক্রিয়েট করে তারে গিয়ে বলবেন যে আমি তোমার ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে চাই। সুন্দর করে বুঝায় বলে দিবে যে আমি তোমার ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে চাই। এখন গেস্ট পোস্ট তো সে ফ্রি দিবে না, সে আপনারে বলবে যে আচ্ছা ঠিক আছে, আমার ওয়েবসাইটে গেস্ট পোস্ট করার জন্য আপনার এই রিকোয়ারমেন্টস লাগবে। ধরেন আপনার একটা ভালো কন্টেন্ট লাগবে, কন্টেন্টের লেন্থ 700 ওয়ার্ড অথবা 800 ওয়ার্ড হতে হবে, কন্টেন্টে একটা ইমেজ ইউজ করতে পারবেন, কন্টেন্টটা কপিরাইট ফ্রি হতে হবে, এই ধরনের রিকোয়ারমেন্টস দিলে এবং তার প্রাইসটা বলে দিল। এখন আপনি তার ওয়েবসাইটের হেলথ দেখে নেবেন। ওয়েবসাইটের হেলথ বলতে বোঝায় যে ওই ওয়েবসাইটের ডিএ, পিএ এবং ওয়েবসাইট এজ, পাশাপাশি স্পাম স্কোর কেমন। এই 4-5টা জিনিস দেখার পরে আপনি জাস্ট ওই ওয়েবসাইট ওনার সাথে কথা বলবেন। এখন এই ওয়েবসাইট ওনার যদি আপনার কাছ থেকে $30 চার্জ করে ডিএ 50 ওয়েবসাইটের জন্য, তখন আপনি তার সাথে নেগোসিয়েশন করবেন যে $30 অনেকটা বেশি হয়ে যাচ্ছে, আমি তোমারে $10 দিব। এইভাবে নেগোসিয়েশন করার পরে ধরেন তার সাথে আপনার $15 ডিল ফাইনাল হলো। $15 আপনার ডিলটা ফাইনাল হয়ে গেল। তার ওয়েবসাইটটার এক্সাম্পল হিসেবে ধরে নেন, তার ওয়েবসাইটটা হলো abc.com। এই abc.com, আপনি এই abc.com এর জন্য কিছু নোট রেখে রাখবেন যে এই ওয়েবসাইটের নিশ কি। ধরেন হোম নিশ হলো তার হোম, তার ডিএ কেমন, ডিএ হলো 52 বা 55। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ডিএ হলো 55। তার কন্ট্যাক্ট ইনফরমেশনটা রেখে রাখবেন, তার ইমেল অ্যাড্রেস কোনটা বা তার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে কি এবং প্রাইসটা। এখন এই পিট বা এই কাজটা আপনাদের শেষ। এই জিনিসটারে বলা হয় ইমেল আউটরিচ বা গেস্ট পোস্টিং আউটরিচও বলা হয়। এই যে কাজ, আপনি যে কোনো ওয়েবসাইট ওনারের কাছে গেলেন, তার কাছ থেকে একটা গেস্ট পোস্টিংয়ের অফার করলেন, তার সাথে প্রাইস নিয়ে নেগোসিয়েশন করলেন, তার সাথে কথা বললেন যে তার কি কি দরকার, আপনি কি কি চান তার কাছ থেকে। এই নেগোসিয়েশন করার পরে ধরেন আপনার $15 এইটা ফাইনাল হলো। আপনি এখন এই পিটে আসেন। অনেক ক্লায়েন্ট গেস্ট পোস্টিং সম্পর্কে, মানে গেস্ট পোস্টিং অনেক ক্লায়েন্ট চায়। এখন আপনি একটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন করলেন, যেগুলো আপনারা অনেকে ফেস করছেন, যে গেস্ট পোস্টিং লিস্ট চায়। গেস্ট পোস্টিং লিস্ট আছে কি? আমার হোম গেস্ট পোস্টিং লাগবে। তোমার কাছে হোম গেস্ট পোস্টিং নিশ আছে, নিশের ওয়েবসাইট আছে? তখন আপনি এই ওয়েবসাইটটা ক্লায়েন্টে সাবমিট করে দিলেন। ক্লায়েন্টে ধরুন abc.comটা সাবমিট করে বললেন যে এইটা হলো আমার ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইট থেকে তোমারে ব্যাকলিংকস দিতে পারবো। এই কথা বলার পরে আপনি ক্লায়েন্টের কাছ থেকে বলবেন, ক্লায়েন্ট বলবে যে আচ্ছা দেখে নিই। দেখার পরে আপনি ক্লায়েন্টে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিলেন, যে এটা ডিএ হলো, আপনি এখানে ইনফরমেশন যেটা নোট করে রাখছেন, ডিএ হলো 55 এবং এটা নিশ হলো হোম ইমপ্রুভমেন্ট। ক্লায়েন্ট যদি দেখার পরে যদি বলে ক্লায়েন্ট ওকে, আমি এইটাতে ইন্টারেস্টেড, এটা থেকে ব্যাকলিংকস নেওয়ার জন্য, তখন আপনি এইটার প্রাইস বলবেন। ধরেন আপনার $15 ফাইনালাইজ হয়েছে, আপনি তার কাছ থেকে $50 অফার করেন যে আপনি $50 দিবেন। $50 অনেক কম, এটা $50 অনেক ক্লায়েন্ট নেয় যারা গেস্ট পোস্টিং সম্পর্কে বা যে গেস্ট পোস্টিং এর ভ্যালু বুঝে। বুঝতে পারছেন? এখন $50 আপনি তার কাছ থেকে আস্ক করলেন এবং বলে দিলেন প্লাস কন্টেন্ট, আপনি কন্টেন্ট দিবেন। তারপরে তো বায়ার নেগোসিয়েশন করবে, বায়ার বলবে যে কন্টেন্ট আমি দিতে পারবো না, কন্টেন্ট তুমি দিবা, আমি $50 দিব না, আমি $10 দিব। এইভাবে নেগোসিয়েশন করে আপনি এখানে একটা প্রাইসে আসবেন। ধরেন অনেক নেগোসিয়েশন, অনেক কথাবার্তা, তর্ক বিতর্ক, তারপর হলো আচার অনাচারের পরে আপনি $35
এই ডিলটা কনফার্ম করলেন, গেস্ট পোস্টিং এর বায়ারের সাথে $35 ডিলটা কনফার্ম করলেন উইথ কন্টেন্ট, ধরলেন উইথ কন্টেন্ট সহ কনফার্ম করলেন। বায়ারের কাছ থেকে তার ইনফো চেয়ে নিলে তার টার্গেটেড কিওয়ার্ড কি, তার কোন ওয়েবসাইটের জন্য সে গেস্ট পোস্টিং করতে চায়। এখন আপনার কোনো কাজই না, আপনি যে এই কন্টেন্টটা লিখছেন না, এই কন্টেন্টটা জাস্ট ওই যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে তারে দিয়ে দেন, বলেন যে এই কন্টেন্টটা তুমি পাবলিশ করে দাও। এই কন্টেন্টটা পাবলিশ করে দেওয়ার পরে সে যখন আপনাকে লাইভ লিঙ্ক দিবে, আপনি এই লাইভ লিঙ্কটা ক্লায়েন্টে সাবমিট করবেন। এই ক্লায়েন্ট লাইভ লিঙ্ক দেখে যখন অ্যাপ্রুভাল দিবে, তখন আপনার এই পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে আসবে $35। এই $35 থেকে আপনি আপনার প্রফিট রেখে তারে $15 পে করে দিবেন। প্রতিটা ওয়েবসাইট ওনার আপনারে মিনিমাম 10 দিনের মতো সময় দিবে। এই গেস্ট পোস্টিং পেমেন্টের জন্য প্রতিটা ওয়েবসাইট ওনার আপনারা 10 দিনের মতো সময় দিবে। আপনার কিছুই করতে হবে না, আপনাকে শুধুমাত্র ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, আপনাকে রিসোর্স বাড়াতে হবে, আর ক্লায়েন্ট যদি আপনাকে নক করে তাহলে ক্লায়েন্টের আনসার দিতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে। ইটস লাইক আউটরিচ। আপনি ওয়েবসাইট ওনারের সাথে প্রাইস নেগোসিয়েশন করলেন, আপনি ক্লায়েন্টের সাথে প্রাইস নেগোসিয়েশন করলেন, দুই নেগোসিয়েশনের পরে আপনার যতটুকু বাঁচলো এইটা হলো আপনার প্রফিট, এবং এইটাই হলো গেস্ট পোস্টিং এর ফর্মুলা। শুধুমাত্র ইন্ডিভিজুয়াল গেস্ট পোস্টিং এর ফর্মুলা হলো এইটা, যদি কেউ শুধুমাত্র গেস্ট পোস্টিং সার্ভিস দিতে চান। আর যদি কেউ ওয়েবসাইট র্যাঙ্ক করতে চান তখন এটার সিনারিও অন্যরকম। আপনি এখানে $15 যদি ধরেন তারে কনভিন্স করেন, তখন আপনি ক্লায়েন্টে বলবেন যে তোমার ওয়েবসাইটে তো গেস্ট পোস্টিং করতে হবে, র্যাঙ্ক করার জন্য এরকম ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলোর জন্য $20-25 আপনি চার্জ করে দিলেন। আপনার দুই দিকে ফায়দা হলো, আপনি গেস্ট পোস্টিং থেকেও ইনকাম করতে পারলেন, আপনি মোটামুটি ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য ইনকাম করতে পারেন। কেমন বুঝতে পারছেন সিনারিওটা? বুঝতে পারছেন আপনারা? কিভাবে হেলথ বুঝবেন? একটা ওয়েবসাইটে যখন যাবেন, একটা ওয়েবসাইটে যখন হোম পেজে যাবেন না, ওই হোম পেজে যাওয়ার পরে আপনারা নর্মালি দেখতে পারবেন যে এই হোম পেজের টপিকস কি। বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি টপিকস দিলে বুঝতে পারবেন যে এটা নিশ কি। ধরেন টপিকসের পরে সার্ভিস থাকে, ওই সার্ভিস পেজ দেখলেও আপনি বুঝতে পারবেন যে ওই ওয়েবসাইট কি নিয়ে কথা বলে, যে জিনিস নিয়ে কথা বলে বা যে সার্ভিস প্রোভাইড করে ওইটাই হলো তার নিশ। মেহেদি অভি ভাই আপনি বেসিকগুলা জেনে আসেন, কারণ আপনি তো নিশগুলা অনেক ইজি জিনিস। আপনি যদি এসইও করতে চান বা ডিজিটাল মার্কেটিং অথবা এসএমএম যাই করতে চান না কেন, আপনাকে নিশ জানতে হবে। কেমন বুঝতে পারছেন? যদি না বুঝেন তাহলে আগের ভিডিওটা একটু দেখে নিন, দেখবেন অনেক ভালো আইডিয়া হয়ে যাবে। ওকে, তাহলে গেস্ট পোস্টিং সম্পর্কে পুরোপুরি বুঝতে পারছেন না গেস্ট পোস্টিং সম্পর্কে? এখন আরেকটা ব্যাকলিংস টার্ম আছে যেটারে বলা হয় আউটরিচ ব্যাকলিংস। অনেকে বলে তুমি কি আমার আউটরিচ ম্যানেজার হবা, বা আমার একটা আউটরিচ ম্যানেজার দরকার বা আউটরিচ স্পেশালিস্ট দরকার। এই ধরনের জব পোস্ট কে কে চোখে পড়ছে? এই ধরনের জব পোস্ট কার কার চোখে পড়ছে যে ভাই আমার একটা, বা অনেকে বলে না যে আই নিড এ আউটরিচ স্পেশালিস্ট, আই নিড এ আউটরিচ ব্যাকলিং স্পেশালিস্ট। জানতে ইচ্ছে হয় না এই আউটরিচ ব্যাকলিংসটা কি? জানতে ইচ্ছে হয় না যে আউটরিচ ব্যাকলিংসটা কি? আউটরিচ ব্যাকলিংসটা কি? চলেন তাহলে আমরা আউটরিচ ব্যাকলিং সম্পর্কে একটা ক্লাস স্টার্ট করি, এবং এই ক্লাসটা কন্টিনিউ হবে। আজকে যদি যতটুকু পারি ততটুকু বুঝাই দিব, এবং না হলে নেক্সট ক্লাসে বুঝাই দিব। তো আউটরিচ ব্যাকলিংস বলতে বোঝায় অনেকটা গেস্ট পোস্টিং এর সিমিলার, অনেকটা গেস্ট পোস্টিং এর সিমিলার। আমরা যদি দেখি আউট ও ইউটি, আউট মানে বাহির, আর রিচ মানে হলো পৌঁছানো। আউটরিচ মানে হলো বাহিরের কারো কাছে পৌঁছানো। বুঝতে পারছেন? এই আউটরিচের মাধ্যমটা হবে ব্যাকলিংস। আপনি বাহিরের কারো কাছে পৌঁছাবেন কিসের জন্য? বাহিরের কারো কাছে পৌঁছাবেন ব্যাকলিংসের জন্য। এই ব্যাকলিংসের জন্য যে আপনি বাহিরের কারো কাছে পৌঁছাবেন, এই ব্যাকলিংসটা কেন করবেন? ব্যাকলিংসটা তো অবশ্যই ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য করবেন। এই ওয়েবসাইটের ওনার থাকবে হলো ক্লায়েন্ট।
ওয়েবসাইটের ওনার থাকবে হলো ক্লায়েন্ট। খুব সিম্পল প্রসেস যে ব্যাকলিংক, একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের ব্যাকলিংসের জন্য যে কোনো ওয়েবমাস্টারের কাছে পৌঁছানোর যে প্রসেসটা, এই প্রসেসটারে বলা হয় আউটরিচ। বুঝতে পারছেন? যে কোনো ক্লায়েন্টের ব্যাকলিং পারপাসের জন্য অথবা আপনার নিজস্ব ওয়েবসাইটের ব্যাকলিংস পারপাসের জন্য কারো কাছে পৌঁছানোর যে ওয়েটা আছে, এই ওয়েটারে বলা হয় আউটরিচ। কেমন? এই ওয়েটারে বলা হয় আউটরিচ। এখন আউটরিচটা কি ধরনের হয়? ধরেন আপনার একটা ক্লায়েন্ট আসলো ইউকে থেকে, হ্যাঁ, ধরেন ইউনাইটেড কিংডম থেকে আপনার একটা ক্লায়েন্ট আসলো। এই ইউনাইটেড কিংডমের ক্লায়েন্টটা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, মানে বাড়ি কেনাবেচা করে। এখন বাড়ি কেনাবেচা করে সে আপনাকে এসে বলবে, ধরেন আপনার নাম ফয়সল, বলবে যে ফয়সল আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নিশ হলো রিয়েল এস্টেট। সে এইভাবে বলবে যে আমার ওয়েবসাইটের নিশ হলো রিয়েল এস্টেট, আমার রিয়েল এস্টেট নিশের জন্য ব্যাকলিংক করতে চাই, বা আমার রিয়েল এস্টেট নিশের জন্য আমার আউটরিচ করতে চাই। এখন দেখেন, সে ইউনাইটেড কিংডম থেকে আসছে, তার রিয়েল এস্টেট নিশ, সে আউটরিচ ব্যাকলিংস চায়, এতটুকু আপনাকে বলে দিবে। আপনার কাজ হলো ইউনাইটেড কিংডমের কারা এমন ব্যাকলিংক প্রোভাইডার আছে বা রিয়েল এস্টেট ব্লগ নিয়ে কাজ করে বা রিয়েল এস্টেট সার্ভিস দেয়, তাদের কাছে পৌঁছানো এবং তাদের কাছে পৌঁছিয়ে আপনি তাদের কন্ট্যাক্ট ইনফো, তাদের ওয়েবসাইটের ইনফরমেশন কালেক্ট করে একটা স্প্রেডশিটে নিয়ে ক্লায়েন্টরে সাবমিট করার যে প্রসেস, এই প্রসেসটাই হলো আউটরিচ ব্যাকলিংক ইনফো প্রসেস। ক্লিয়ার? বুঝতে পারছেন? খুব বেশি কঠিন মনে হয়েছে? বুঝতে পারছেন আউটরিচ ব্যাকলিংক প্রসেসটা কি? এখন প্রশ্ন হলো, আমরা যে ক্লায়েন্টরে আউটরিচ করে দেব, আমরা যে ক্লায়েন্টরে আউটরিচ করে দেব, এতে ক্লায়েন্টের ফায়দা কি? আমরা যে ক্লায়েন্টরে আউটরিচ করে দেব, এতে ক্লায়েন্টের কি লাভ? প্রশ্ন থাকে না, ক্লায়েন্টের লাভ কি? দেখেন, আপনি যদি কেউ কোনো একজন গেস্ট পোস্টার বা গেস্ট পোস্ট প্রোভাইডারে হায়ার করতো, সে আপনার আগের সিনের মতো, ধরেন সে ওয়েবমাস্টারের কাছ থেকে $15 ব্যাকলিংস নিয়ে আপনার কাছে $50 সেল করতো। এই প্রসেসটা আমরা আগে জানছি না? হ্যাঁ। এখন দেখেন, এই প্রসেসটা আপনার ক্লায়েন্ট করবে, আপনাকে করতে হবে না। আপনি যে ইমেল অ্যাড্রেস পর্যন্ত তারে দিয়ে দিবেন, এই ইমেল অ্যাড্রেসে ক্লায়েন্ট নিজে তার সাথে কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্ট করে প্রাইস নেগোসিয়েশন করবে, ক্লায়েন্ট কন্টেন্ট দিবে, বাকি কাজগুলো ক্লায়েন্ট করে দিবে। আপনার কাজ হলো শুধুমাত্র সাইট আউটরিচ করে দেওয়া বা সাইট খুঁজে বের করে দেওয়া। কেমন? সাইট আউটরিচ করে দেওয়া বা সাইট খুঁজে বের করে দেওয়া, এতটুকু হলো আপনার কাজ। বুঝতে পারছেন আপনার কাজ কি? এখন অনেক ক্লায়েন্ট বলে তুমি ইমেইল পর্যন্ত সেন্ড করে দিবা। ক্লায়েন্টের ডিমান্ডের তো আর শেষ নাই ভাই। ক্লায়েন্ট হলো চাহিদা সম্পন্ন গার্লফ্রেন্ডের মতো। বুঝা গেছে? আমার এই শাড়ি লাগবে, এই কালারের মধ্যে এই শাড়ি লাগবে, এই ডিজাইনের মধ্যে এই শাড়ি লাগবে। বুঝতে পারছেন? ক্লায়েন্টরে কখনো ফুলফিল করতে পারবেন না। আপনি যদি প্রেমে সফল না হন, তাহলে আপনি ক্লায়েন্টরে ফুলফিল করতে পারবেন না। ক্লায়েন্টের ডিমান্ডের কখনো কোনো শেষ নাই। বুঝতে পারছেন? তো এখন দেখেন, আউটরিচ করার সময় আমি প্রসেস বলে দিচ্ছি। অনেক সময় ক্লায়েন্ট বলে তুমি আউটরিচ করে তার ইমেইলটা সেন্ড করে দাও, তার সাথে নেগোসিয়েশন করে প্রাইস অবধি লিখে নাও। বাট পুরো প্রসেসটা হলো এইটাই। আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে যাবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আউটরিচ করবেন। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস বুঝতে হবে না? ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্টস থাকে বুঝতে হবে না? আউটরিচের জন্য কি রিকোয়ারমেন্টস থাকে বা ক্লায়েন্ট কি ধরনের রিকোয়ারমেন্টস চায় আপনার কাছ থেকে। তো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, এখানে ওয়েবসাইট কোয়ালিটি বলে দিবে, কি ধরনের ওয়েবসাইট তুমি সিলেক্ট করতে পারবা। ওয়েবসাইট কোয়ালিটির মধ্যে বলে দিবে যে তোমার আমার জন্য এক্সাম্পল হিসেবে ধরে নিলাম যে তুমি যখন ওয়েবসাইট সিলেক্ট করবা, তখন এইটা ডিএ যেন 30+ হয়, এই ধরনের বলে দেয় যে ডিএ যেন 30+ হয়। এই ডিএটা তুমি খেয়াল রাখবা যেন ডিএটা 30+ হয়, এবং এই ডিএ 30+টা তুমি একটা শিটে কালেক্ট করে রেখে দিবা। তারপরে ক্লায়েন্ট বলে দেয় যে তুমি কি করবা, ডিএ 30+, তারপরে
স্পাম স্কোর যেন 1% উপর না হয় বা 2% উপর না হয়, এই দুইটা জিনিস বলে। তারপরে হলো ট্রাফিক যেন থাকে, অনেকে বলে ট্রাফিক যেন থাকে ওয়েবসাইটে। তারপরে বলে যে নিশ রিলেভেন্ট সাইট যেন হয়, যেন যে সাইট খুঁজতেছে এই সাইটের নিশের সাথে আমার নিশ মিলে। তারপরে তুমি ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফো দিবা, ওয়েবসাইটের যে ইনফো আছে এই ইনফো দিবা। ধরো তুমি যদি ইমেল কালেক্ট করো তাহলে ইমেল দিবা, তুমি যদি অন্য কিছু কালেক্ট করো তাহলে অন্য কিছু দিবা। এই যে 5-6টা রিকোয়ারমেন্টস আছে না, আপনি যদি এইভাবে সব ফিল আপ করে 3টা বা 4টা ওয়েবসাইট, আমি অনেক আগে করছি আউটরিচ, তখন আমি 3টা ওয়েবসাইট খুঁজে দিলে 3টা ওয়েবসাইটের এই জিনিসগুলো খুঁজে বের করে দিলে আমার এসে $1 পে করতো। 3টা ওয়েবসাইট খুঁজতে 5 থেকে 7 মিনিট সময় লাগতো আর কি। তো এইটাই হলো আউটরিচ প্রসেস, যে ক্লায়েন্ট তার ওয়েবসাইটের জন্য যে ব্যাকলিংকস করতে চায় বা যে ধরনের ব্যাকলিংকস চায়, আপনি ওই ধরনের ব্যাকলিংকসের রিসোর্স খুঁজে বের করে দিবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার নাকি খুব বাইরে দিয়ে গেছে মাথার? সহজ না জিনিসটা? সহজ না? এত প্যারা নাই যে ক্লায়েন্টের ওয়েবসাইট র্যাঙ্ক করতে হবে। ফয়েজ ভাই এই ইনফরমেশন না, ক্লায়েন্ট বললাম না বেসিক এই ইনফরমেশনগুলো। এখন যদি ক্লায়েন্ট বলে যে তুমি তোমার ওই যে ওয়েবসাইট ওনার আছে এই ওয়েবসাইটের গার্লফ্রেন্ডের নাম্বারও পাশে রাখবা, যদি সে বিবাহিত হয় বিবাহিত লিখে দিবা, এটা ক্লায়েন্টের তো চাওয়ার শেষ নাই ভাই, ক্লায়েন্টের তো চাওয়ার শেষ নাই। এখন যদি বলে ক্লায়েন্ট ওইটার যদি ছোট একটা ধরো 18 বছরের কম মেয়ে থাকে তাহলে তার কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিবা, বুঝো না? তো ক্লায়েন্ট আউটরিচ বলতে বোঝায় একটা ওয়েবসাইটের যা যা ইনফো ক্লায়েন্ট চাইতে পারে। একটা আউটরিচের বলতে বোঝায় যে একটা ওয়েবসাইটের জন্য যা যা ইনফো ক্লায়েন্ট চাইতে পারে। এখন চলেন দেখি এইটার জন্য ডিমান্ড আছে কিনা, আমরা ফাইবারে দেখি এটার জন্য আউটরিচ ব্যাকলিংকস স্পেশালিস্ট, এটার জন্য কোনো ধরনের ডিমান্ড আছে কিনা বা ফাইবারে কেউ সার্ভিস দেয় না কিনা। দেখেন আই উইল বি ইয়োর গেস্ট পোস্ট আউটরিচিং স্পেশালিস্ট, দেখছেন? ইমেল আউটরিচ, সোশ্যাল মিডিয়া আউটরিচ, ডু ফলো ইন্ডেক্সেবল ব্যাকলিংকস, অর্গানিক ট্রাফিক। দেখছেন এটার জন্য মাত্র 71 জন সার্ভিস প্রোভাইডার আছে। এসইও ব্যাকলিংক বিল্ডিং, আই উইল এসইও ব্যাকলিংক বাই ব্লগার আউটরিচ, আই উইল ডু ইটালিয়ান লিঙ্ক বিল্ডিং সার্ভিস। তো আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। যদি এই বেচারাটা দেখি, এই বেচারা দেখেন $380 চার্জ করতেছে, তার 38টা অর্ডার আছে। ভাই রে ভাই, এই জ্যাকব রে আমি ছোটবেলা থেকে চিনি, বুঝতে পারছেন? এই জ্যাকব যে কত মিলিয়ন ডলার ইনকাম করতেছে তার কোনো হিসাব নাই। সে একটা ব্যাকলিংক স্পেশালিস্ট এবং তার সবগুলো ব্যাকলিংকস নিয়ে। ওকে, তাহলে আউটরিচ সম্পর্কে আইডিয়া পাওয়া গেছে, আপনাদের আউটরিচ সম্পর্কে আইডিয়া পাওয়া গেছে। তো পারবেন না আপনারা আউটরিচ সার্ভিস দিতে? ওকে, একটা এক্সাম্পল দেখলে ভালো হয় না? চলো আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন আমার ক্লায়েন্ট বলছে রিয়েল এস্টেটের জন্য আপনার সাইট খুঁজে দিতে। তো আমি কি লিখবো এখানে? রিয়েল এস্টেট প্লাস গেস্ট পোস্ট, এইটা লিখবো। এটা লেখার পরে দেখেন এখানে 480টা রিয়েল এস্টেট সাইট আছে, রিয়েল এস্টেট ব্লগস, দেখেন অ্যাকসেপ্ট গেস্ট পোস্ট। তো আমি এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস আছে এই রিকোয়ারমেন্টসগুলো, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস আছে এই রিকোয়ারমেন্টসগুলো মাথায় ঢুকাই নিলাম। যে আমার ক্লায়েন্ট DA 30+ চাচ্ছে, আমার ক্লায়েন্ট ট্রাফিক চাচ্ছে, আমার ক্লায়েন্ট এই চাচ্ছে ওই চাচ্ছে, যা যা আছে মাথায় ঢুকাই নিলাম। তারপরে একটা ওয়েবসাইট আমি বের করলাম, যে এই ওয়েবসাইটটা থেকে আমি দেখি যে আমার কাঙ্ক্ষিত ব্যাকলিংকসটা পাই কিনা বা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসের সাথে ম্যাচ করে নাকি, ওই রিকোয়ারমেন্টসের সাথে ম্যাচ করে নাকি। তো আমি এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এখানে তারা লিস্ট খুঁজে দিচ্ছেন www.d.com, এটা DA হলো 85, এইরকমভাবে দিয়ে দিচ্ছে আর কি। তো আপনি যে কোনো একটা ওয়েবসাইট খুঁজে বের করেন। ধরে আমি এই ওয়েবসাইটটা দেখি যেটা হলো banksomething.com। তো আপনারা একটা ওয়েবসাইট বের করার পরে ওই ওয়েবসাইটের হেলথ চেক করে নেবেন, বুঝা গেছে? ওই ওয়েবসাইটের হেলথ চেক করে নেবেন। দেখেন ব্যাংক কারেন্ট ট্রেডিশন, এইটার আপনি হেলথ চেক করে নিলেন যে ওয়েবসাইটের হেলথ কি। তো আপনি এই ওয়েবসাইটের হেলথ চেক করার জন্য DAPA চেকারে গেলেন। যাওয়ার পরে আপনার ক্লায়েন্ট যদি বলে যে DA 30+ দরকার, আপনি দেখবেন DA 30+ আছে কিনা। যদি ক্লায়েন্ট বলে যে ওয়েবসাইটটা কি দরকার,
স্পাম স্কোর 1% দরকার, তাহলে আপনি এটা ম্যাচ করে নিলেন। মানে এখান থেকে যা যা ইনফো চায়, অনেক সময় ক্লায়েন্ট ডিএও চাইতে পারে, পিও চাইতে পারে, তো এটা ডিএ হলো 45। যদি ক্লায়েন্ট 30+ বলে তাহলে এই ওয়েবসাইটটা আপনি লিস্টে নিতে পারবেন। ধরেন পিএ যদি বলে 30+, এটা 46+, এটা নিতে পারবেন। এটার স্পাম স্কোর 1%। আমি এক্সাম্পল হিসেবে ধরে নিলাম যে এই ওয়েবসাইটটা আপনারা স্প্রেডশিট মেনটেন করতে পারলে তো ভালো, স্প্রেডশিটে নিয়ে নিলেন এই ওয়েবসাইটটা। নেওয়ার পরে আপনি তার ডিএ দিলেন, তার পিএ দিলেন, তার স্পাম স্কোর দিলেন। তারপরে ট্রাফিক কিভাবে চেক করবেন? ট্রাফিক আপনারা উবার সাজেস্ট দিয়ে চেক করতে পারবেন। যদি আপনাদের কাছে কোনো ধরনের পেইড টুলস না থাকে তাহলে আপনারা উবার সাজেস্টে যাবেন, যেটা nailpetal.com। আমি আজকে একটা ভিডিওতে দিছিলাম, হয়তো বা আপনারা দেখেন নাই। যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটাও দেখে নিন, যেটার মধ্যে 10টা ফ্রি টুলসের কি বলা আছে, সরি 10টা ফ্রি টুলস কিভাবে ইউজ করা হয় এটা বলা আছে। তো আপনি এখানে দেখতে পারবেন যে এটা ট্রাফিক কি ধরনের আছে। আচ্ছা, এটা লোডিং হোক। এই ট্রাফিকের পাশাপাশি যখন আপনি দেখে নেবেন যে ট্রাফিকটাও তার সাথে ম্যাচ করে, তখন এই ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফো খুঁজে বের করবেন। 3টা প্রসেস আছে। আপনি যদি ইমেইল খুঁজবেন, প্রথমে হলো ইমেইল খুঁজবেন। এই যে কন্ট্যাক্ট আস আছে, এই কন্ট্যাক্ট আসে গিয়ে তার ইমেইলটা খুঁজে বের করবেন। যদি ইমেইল থাকে ইমেইলটা দিয়ে দিবেন। এই যে দেখেন এখানে তার ইমেইলটা দেওয়া আছে নাকি দেখি, মিডিয়া জেমস সাবমিট কর্পোরেশন পাবলিশার। ওকে, এখানে তার ইমেইলটা দেওয়া নাই। এখন আপনি ইমেইল কিভাবে খুঁজে বের করবেন? প্রশ্ন এটা না, আপনি কিভাবে ইমেইল খুঁজে বের করবেন? দেখেন এটা ট্রাফিক হলো 2392, এটা অর্গানিক কিওয়ার্ডস হলো 16806, 2392 ট্রাফিক আছে। ডোমেন অথরিটি ভালো, ভালো ধরনের ব্যাকলিংস মানুষকে দিচ্ছে, বিলায় দিচ্ছে, আপনিও পাবেন। তো চলেন, এটা যদি না পান আপনি চলে যাবেন ফেসবুকে, বুঝছেন? এখান থেকে যদি না পান আপনি চলে যাবেন ডিরেক্ট ফেসবুকে, এবং ফেসবুকে গিয়ে আরামসে তার ইমেলটা পেয়ে যাবেন। দেখছেন এই যে তার ইমেলটা দেওয়া আছে, editorial@thegroup.net। আপনি আপনার যা যা ইনফো দরকার আপনি সব ইনফোগুলা তারে দিয়ে দিবেন। বুঝা গেছে কি কি ইনফো দিবেন? প্রথম ইনফো হলো যদি তার ডিএ দরকার, যে ডিএ দরকার আপনি ডিএ এর সাথে যদি ম্যাচ করে এই ওয়েবসাইটটা নেবেন। যদি পিএ বলে দেয় তাহলে পিএটা নিলেন। যদি বলে আমার ট্রাফিক দরকার 1000-এর উপরে, আপনি ট্রাফিকটা নিলেন। তারপরে ইমেল অ্যাড্রেস পর্যন্ত তারে দিয়ে দিলেন। এতটুকু হলো আপনার কাজ। বলেন একটা ওয়েবসাইট খুঁজে বের করতে কতটুকু সময় লাগছে? একটা ওয়েবসাইট খুঁজে বের করতে কতটুকু সময় লাগছে? ওকে, তাহলে আপনারা আউটরিচ পর্যন্ত বুঝতে পারছেন? আউটরিচ পর্যন্ত বুঝতে পারছেন? আউটরিচ পর্যন্ত বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে আউটরিচ সম্পর্কে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আই হোপ যে সবাই সার্ভিসটা দিতে পারবেন। আই হোপ সবাই সার্ভিসটা দিতে পারবেন। পারবেন না? সো আপনাদের জন্য বলে রাখি, আপনাদের যারা পেইড কোর্স করেন নাই প্রথম থেকে পঞ্চম বয়স পর্যন্ত যারা পেইড কোর্স করেন নাই, তারা করতে মানে আর কি, যারা ফ্রি কোর্স করেন বা যারা ফ্রি ক্লাসে জয়েন হন, তারা প্রতি বৃহস্পতিবারে রাত্রে 9টার দিকে ক্লাস করতে পারবেন। কারণ বৃহস্পতিবারে আমার কোনো ক্লাস থাকে না। যাদের রানিং বেচ থাকে তাদের অ্যাসাইনমেন্ট থাকে, তো আপনারা বৃহস্পতিবারে করে নেবেন। আর আপনাদের মনের মধ্যে যত প্রশ্ন আছে আপনারা ওই প্রশ্নগুলো সাজিয়ে রেখে দিবেন। কেমন? আপনারা ওই প্রশ্নগুলো সাজিয়ে রেখে দিবেন, আগামীকালকে আপনারা প্রশ্ন করতে পারবেন। ওকে, চলুন আপনারা যদি ক্লায়েন্ট সম্পর্কে জানতে চান তখন বলি ক্লায়েন্ট সম্পর্কে। ক্লায়েন্ট ইজ ফ্রম ক্যালিফোর্নিয়া, USA। মোটামুটি তার সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে। এটা হলো ক্লায়েন্ট। তার বাজেট হলো $1000 এবং
তার জন্য অন পেজ করতে হবে, তার পেজগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, তার কন্টেন্টটা একটু মডিফাই করতে হবে, এইটাই কাজ, এসইওরই কাজ, অন্য কোনো কাজ নাই। সো তো তার সাথে কথা বললাম, কথা বলার পরে সে প্রথমে প্রশ্ন করছে, যখন আমি তার সাথে লাইভে গেছি বা স্কাইপে ছিলাম, জাস্ট ইন হয়েছি তখনই লোডশেডিং হয়ে গেছে, জাস্ট ইন হয়েছি তখন লোডশেডিং হয়ে গেছে। তো লোডশেডিং হওয়ার পরে আমার ডাটা কানেকশন ছিল, আমি জাস্ট একটু স্মাইল দিয়ে বললাম যে আই এম উইকলি, তার অনেকগুলো ওয়েবসাইট আর কি, এটা ফার্স্ট উইকের জন্য আর কি। ওকে, তার অনেকগুলো ওয়েবসাইট আছে। তো আমারে বলতেছে যে, আমি হাসি দিয়ে বলতেছি যে লোডশেডিং হয়ে গেছে। পরে বলছে নো প্রবলেম, এইটা তোমাদের, পরে বলতেছে ইটস এ কমন ইস্যু ইন বাংলাদেশ। আমি বলছি হ্যাঁ, কেমনে জানেন? আমি বলছি হাউ ডু ইউ নো? পরে বলতেছে যে মানে আর কি, আগে সে ডেভেলপারদের সাথে কাজ করছে, একটা ডেভেলপারে হায়ার করছিল, সে এইরকম ইস্যু দেখানোর পরে যা চাইতো আর কি, তার 20%ও কি করে নাই, মানে 20%ও অ্যাচিভ করে নাই। পরে আমার সাথে অনেক দিন কথা বলছে, 3-4 দিন কথা বলার পরে আজকে সে শিডিউল দিছে। পরে বলছে যে দিস ইজ মাই লাস্ট টাইম টু হায়ার এনি বাংলাদেশি, এবং এখন তুমি যদি আমার কাজটা না করতে পারো তাহলে আমি আর কোনো বাংলাদেশি হায়ার করব না। এখন বুঝেন, আমরা বাংলাদেশি ফ্রিল্যান্সারগুলা হয়তো বা যে ছেলেটারে হায়ার করছে, আপনারা জানেন অনেক এক্সপার্ট ডেভেলপার আছে, অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আছে যারা কাজ জানে বাট কমিউনিকেশনের জন্য তারা কাজ করতে পারে না। বাট অনেক বাজে ফ্রিল্যান্সার আছে, বা ধরেন কোন একটা ইনস্টিটিউট বা যে কারোর কাছ থেকে কোনোভাবে ট্রেনিং নিয়ে মার্কেট প্লেসে গিয়ে তারপরে নিজেদের ভাবমূর্তি তো নষ্ট করতেছে, তারপরে হলো বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট করতেছে। বাংলাদেশ সম্পর্কে একটা বাজে কি ধারণা অলরেডি সৃষ্টি হয়েছে, কারণ আমাদের এখানে ফ্রিল্যান্সিং মানে হলো একটা ব্যবসা, জানেন? মানে এমন ট্রেনার আছে যে ভাই, আপনি সে ফ্রিল্যান্সিং সেক্টরে কখনো জানেই না হাউ টু কমিউনিকেট এ ক্লায়েন্ট, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, আসলে কিভাবে কোন দেশের ক্লায়েন্ট কিভাবে বিহেভ করে, বুঝা গেছে? কোন দেশের ক্লায়েন্টের কাজ করা যায়, কোন দেশের ক্লায়েন্টের কাজ করা যায় না। আপনারা যারা অফলাইন ট্রেনিং করছেন বা যারা এখনো করতেছেন, আপনারা জাস্ট আপনাদের ট্রেনারে গিয়ে বলবেন যে ভাইয়া, আমাদের একটা পারফেক্ট বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করব এটা দেখাই দেন, বা আমাদের একটা বায়ার রিকোয়েস্টের স্যাম্পল দিয়ে দেন। যদি ওই ফ্রিল্যান্সার বায়ার রিকোয়েস্টের কোনো একটা স্যাম্পল আপনাদের দিয়ে দেয়, দ্যাট মিনস সে ভালো ফ্রিল্যান্সার না। কারণ বায়ার রিকোয়েস্ট বা প্রপোজাল কপি পেস্ট দিয়ে হয় না। এইটা 2022, কালকে দিন পরে পরশু দিন 2022। এই 2022 সালেও যদি আপনারা চিন্তা করেন যে কপি পেস্ট করবেন আর আপনাদের ক্লায়েন্ট রেসপন্স করবে, ক্লায়েন্ট এতটাও বোকা না, বুঝতে পারছেন? ক্লায়েন্টগুলো অনেক উন্নত দেশে বাস করে, তাদের পয়েন্ট অফ ভিউ, তাদের চিন্তা চেতনা অনেক অন্যরকম। আমি আপওয়ার্কে বিডিং করা ছেড়ে দিছিলাম, ফয়সল নাম একটা ভাই আছে আমার, যে আমার মোটামুটি অনেক হেল্পফুল, তারাই আমি বলছিও যে আপওয়ার্কে আমি কাজ করব না। তখন সে বলে যে ভাই কাজ করেন, আপনি তো কয়দিন পরে চলে যাবেন, আপনার তো টাকা পয়সা দরকার আছে। পরে আমি বলছি ভাই সময় করতে পারি না। পরে যাই হোক, আমি ফয়সলকে বলছি, আমি মনে হয় 3টা বিড করছি ওই ফয়সলের সাথে কথা বলার পরে। 3টা বিড করার পরেই মোটামুটি ওই 2টা ক্লায়েন্ট রেসপন্স করছে। আমি একটা বিড করার জন্য মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় নিই, সেটা হোক ফাইবারে তো আমি বায়ার রিকোয়েস্ট সেন্ড করি না। যাই হোক, 15 থেকে 20 মিনিট সময় নেই, যেন আমি ক্লায়েন্টের প্রবলেম বুঝতে পারি, ক্লায়েন্টের সলিউশনটা ফাইন্ড আউট করতে পারি। এখন বেচারা আসছে, বুঝতে পারছেন? বেচারা আসছে, তার একটা ধরেন তার একটা অন পেজ এসইও লাগবে, খুব মনোযোগ দিয়ে বুঝেন। বেচারা আসছে, তার একটা অন পেজ এসইও লাগবে। আপনি কি করলেন? আপনি বললেন, হেই মাই নেম ইজ শরীফ, আমি 5-10 বছর ধরে এসইও করতেছি, আমি 1000 ওয়েবসাইটের এসইও করছি, আমি 2000 ওয়েবসাইট র্যাঙ্ক করছি, আমি এই পারি ওই পারি, এইভাবে পারি ওইভাবে পারি, এইটা এইভাবে করে দেবো, ওইটা ওইভাবে করে দেব, আমারে হায়ার করেন, আমি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি, এই থাকি ওই থাকি। বলেন তো, ক্লায়েন্ট কি আপনার এগুলা শোনার জন্য আসছে? ক্লায়েন্ট কিসের জন্য আসছে বলেন তো? ক্লায়েন্ট কিসের জন্য আসছে? ক্লায়েন্ট আসছে একটা সিম্পল প্রবলেম নিয়ে, তার অন পেজ কাজ করতেছে না। আপনি তারে যদি বলেন যে আমার এই এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনার শুনবে? এখন আপনার একটা মেয়েকে ভালো লাগে, এটা বলি, আপনার একটা মেয়েকে ভালো লাগে, আপনি তারে গিয়ে বললেন যে আমার বাবার অনেক টাকা, বুঝতে পারছো, আমার R15 আছে, তারপরে হলো আমি সোনার পালঙ্কে ঘুমাই, আমার বাড়ি 3 তলা, তারপরে হলো আমার জমি আছে, এই আছে,
মেয়েটা কি আপনার কথা শুনবে? নর্মালি মেয়েটা কি কথা শুনবে? আপনি তো টু দ্য পয়েন্টে এসে কথা বলবেন। ক্লায়েন্টের জন্য সেম, আপনি টু দ্য পয়েন্টে এসে কথা বলেন। সে অন পেজ চায়, আপনি বলেন যে আই ক্যান ডু অন পেজ ফর ইউ। অন পেজের যে ইমপ্লিমেন্টগুলো আছে, ধরেন টাইটেল, ইউআরএল, মেটা ডিসক্রিপশন, হেডিং ট্যাগ, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, তারপর হলো স্কিমা, ক্যানোনিক্যাল ট্যাগ, এই যে জিনিসগুলো আছে আপনি খুব সুন্দর করে তারা বলেন আই উইল ডু অন পেজ ফর ইউর ওয়েবসাইট। অথবা বলেন আমি তোমার জব পোস্টটা পড়ছি, আমি অন পেজ করে দিতে পারবো তোমারে। আমি যখন অন পেজ করব তখন তোমার ওয়েবসাইটের টাইটেল ঠিক করে দিব, ইউআরএল ঠিক করে দিব, মেটা ডেসক্রিপশন, তারপর হলো ইমেজ, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, তারপরে যাবতীয় যে জিনিসপত্র আছে, জিনিসগুলো আছে অন পেজের মধ্যে যা যা পড়ে, তখন আমি এগুলো তোমার সলভ করে দিব। বলেন তো, ক্লায়েন্ট যদি কাজের জন্য আসে আপনারে তো অ্যাটলাস্ট রেসপন্স করবে না? কারণ আপনি আপনি 2 মিনিটে তার প্রবলেমটা সলিউশন বের করে দিচ্ছেন। সে আসছে প্রবলেমের জন্য, আপনি 2 মিনিট সময় নিয়ে তার সলিউশনটা তারে বলে দিয়েছেন। এখন তার যেহেতু সলিউশন দরকার, সে কিন্তু আপনাকে পিক করবে না? তার যেহেতু সলিউশন দরকার, সে আপনাকে পিক করবে না? এইটাই হলো এক্সপার্ট আর বিগিনার আর আনএক্সপার্ট একটা মানুষের কি। এবং 70% ফ্রিল্যান্সার কাজ করার পরেও এই জিনিসের জন্য কাজ পাচ্ছে না। 70% ফ্রিল্যান্সার এই জিনিসের জন্য কাজ পাচ্ছে না, কারণ তারা ক্লায়েন্টরে অ্যাপ্রোচ করতে পারতেছে না যে ক্লায়েন্টরে কি বলবো। বুঝে না? অনেক স্টুডেন্ট, আমার স্টুডেন্ট আছে, ক্লায়েন্ট নক দিলে, বুঝছেন, ক্লায়েন্ট নক দিলে ওখানে তো তিন ফিঙ্গার স্ক্রিনশট তোলা যায়। বুঝতে পারছেন? 3 ফিঙ্গারে স্ক্রিনশট তোলা যায়। স্ক্রিনশট তুললো, আমারে সেন্ড করে দিল, ভাই কি রেসপন্স করব? অনেক আছে যে ভাই ক্লায়েন্ট শুধু হাই বলছে, ভাই কি বলবো এখন বলেন, আপনারা বলেন আমি কি বলে দিব তারে? ক্লায়েন্ট বলছে যে হাই, আর ইউ অ্যাভেলেবল, সে স্ক্রিনশট দিয়ে আমারে বলে দিল যে ভাই এখন আমি কি বলবো? ক্লায়েন্টের জন্য ভাই, ক্লায়েন্ট তো আপনার স্ক্রিনের ভেতর থেকে এসে গলা ধরে নিয়ে যাবে না। ক্লায়েন্টে আপনি কথা বলেন, ক্লায়েন্টের সাথে কথা বলেন। ক্লায়েন্টের হাই বলছে, আপনি হ্যালো বলেন, হাউ মে আই হেল্প ইউ, আমি কিভাবে হেল্প করতে পারি, হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার, আমার কাছে কি দরকার, বা কেন তুমি আসছো, হোয়াট ইউ নিড। তারপরে হলো ওকে, ক্লায়েন্ট হাই বলবে যে হাউ আর ইউ, আপনি বলবেন হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছে, ধন্যবাদ, জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। এই ধরনের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেন ভাই। বুঝতে পারছেন? কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেন। যারা প্রথম ভালোবাসছিলেন তখন তো তারা আপনারা শুধুমাত্র কেমন আছো, খাইছো নি, কি দিয়ে খাইছো, ওকে ঘুমাই যাও। আর এখন আপনারা তো কত টুনটুনি, তারপরে হলো জান পাখি, সোনা ময়না, কত কিছু ডাকেন। আগে তো শুরু করবেন ভাই, যে আচ্ছা ঠিক আছে আমরা কথা বলা স্টার্ট করি, আমরা এক দুইটা ক্লায়েন্টের সাথে কথা বলি, বুঝি ক্লায়েন্ট কি বলে, কি চায়, সে আমার কি চায়, দেহ চায় নাকি মন চায়, হয় না? ক্লায়েন্ট কি চায় ভাই, কি চায় জিজ্ঞেস করেন তারে। বুঝতে পারছেন? তারপরে যদি ক্লায়েন্টের নিড ফিল আপ করতে পারেন তাহলে ক্লায়েন্টে কি করেন, বুঝতে পারছেন? তাহলে ক্লায়েন্টে কি করেন। অনেকে আছে যারা ধরেন একদম পিওর কোডিং দিয়ে ওয়েবসাইট করা, কোনো ধরনের প্লাগইন বা কোনো ধরনের থিম ইনস্টল করে কাজ করা যায় না। অনেকে আছে জাস্ট ক্লায়েন্ট বললো তুমি এটার জন্য এসইও করে দাও, কি ধরনের ওয়েবসাইট, কি টার্গেটেড কিওয়ার্ড, কিছু দেখা লাগবে না, ইয়েস স্যার আই ক্যান ডু। এখন যখন নিয়েই নিছে বেচারা, তখন তো হৃদয় ভাই এই ওয়েবসাইটের এসইও কিভাবে করব। তখন জিজ্ঞেস করলাম যে কোন প্ল্যাটফর্মে ওয়েবসাইট, ভাই আমি তো জানি না, আপনি বলে দেন। আরে ভাই আপনার আঙ্গুলে কি কোনো ধরনের প্রবলেম হয়েছে, আপনি জিজ্ঞেস করেন কোন প্ল্যাটফর্মের ওয়েবসাইট, ক্লায়েন্ট অফকোর্স বলবে এটা ওয়ার্ডপ্রেস, এটা লারাভেল, এটা শপিফাই, এটা উইক্স, এটা স্কোয়ারস্পেস। জিজ্ঞেস করতে তো কি নাই। একটা মানুষের সাথে অন্য একটা মানুষের সম্পর্ক কখন হয় জানেন? একটা মানুষের সাথে অন্য একটা সম্পর্ক স্থাপন হয় যখন আপনি মানুষটাকে প্রশ্ন করতে জানবেন। বুঝতে পারছেন? প্রশ্ন করতে জানবেন। মেসেঞ্জারে আপনারা চ্যাট করেন না, কেমন আছেন, কেউ যদি রেসপন্স করে রাখে HM, আপনি কি তারে আর কোনো প্রশ্ন করবেন? তার সাথে আর কোনোদিন কথা হবে আপনার? ভাত খাইছেন, HM, শেষ। বুঝতে পারছেন? তো আপনি প্রশ্ন করেন, মাঝে মধ্যে ফ্রি আছেন, ক্লায়েন্ট অনলাইনে আছে, পুরাতন ক্লায়েন্ট, এইটা খুব বেশি কাজে লাগে, বুঝছেন? অনেক পুরাতন ক্লায়েন্ট আছে, আমি এখন ক্লায়েন্টগুলা বলে কারণ আমি অনেক বিজি থাকি, বাট ওই সময় কাজে দিত যখন খুব কম বিজি থাকতাম, যখন নিজে মানে ফ্রিল্যান্সিং স্টার্ট করছি, ইংলিশের পোকা মাথায়,
যে আচ্ছা ইংলিশে কথা বলি, তখন ক্লায়েন্টে জিজ্ঞেস করতাম। আপনারা আমার পুরাতন চেট দেখলে বুঝতে পারবেন অনেক ক্লায়েন্টের সাথে, তো হাউ আর ইউ, কে কে আছে ফ্যামিলিতে, খুব ভালো মানে আর কি। তারা যখন ফ্রি থাকে তখন এই কথাগুলো বলে, যে আমি অনেক ক্লায়েন্টের বউয়ের নামও বলতে পারবো, কি বউয়ের নাম ছিল বা কি হাজবেন্ডের নাম, কার ডিভোর্স হয়ে গেছে, এগুলোও বলতে পারবো আমার ক্লায়েন্টের কাছ থেকে। আমি এতটা কথা বলতাম ক্লায়েন্টের সাথে এমনিতেই, হাউ আর ইউ স্যার, হোয়াটস গোয়িং অন, কেমন চলছে। তো তারা আপনারা কখনো এইভাবে বলবো না যে গুড, আপনারা বলবে যে আমি ভালো আছি, তোমার কেমন চলছে। তারপরে করোনা প্যান্ডামিক জিজ্ঞেস করবে যে বাংলাদেশের করোনা প্যান্ডামিক কেমন যাচ্ছে। ওই যে গতদিন আমি একটা ক্লায়েন্টরে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, একটা ক্লায়েন্টের বলতেছি, অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট, তো বলতেছে যে ওমিক্রন তো আসতেছে, আমারে বলতেছে হৃদয় ওমিক্রন তো আসতেছে, এখন তো আমার বিজনেসটা আবার ডাউন হয়ে যাবে। তখন আমি তারে কি সাজেস্ট করছি জানেন? আমি বলছি তাইলে এক কাজ করেন, চলেন আমরা ওমিক্রনের একটা স্পেশাল সার্ভিস দিয়ে দিই, বা আপনার যে পুরাতন প্রোডাক্টগুলো আছে এটার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই, পেজ ক্রিয়েট করে ওইখানে একটু ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট সেল করে নিই। তখন সে বলছে ও দ্যাটস এ গুড আইডিয়া। বুঝতে পারছেন, সে মেডিসিন সেল করে, বুঝতে পারছেন, সে গ্যাস্ট্রোলজির মেডিসিন সেল করে। তখন বলছে ভালো আইডিয়া। তারপরে সে আমার $100 একটা হায়ার করছে, যে তুমি একটা পেজ ক্রিয়েট করে একটা কন্টেন্ট আপলোড করে দাও যেন ওইটা কাজ করে। তো এই যে দেখেন, এগুলো হলো বিজনেসের কথাবার্তা। আপনি ক্লায়েন্টের সাথে কথা বললে যে আপনার টাইম ওয়েস্ট করবে এইরকম কোনো কথা না, বুঝতে পারছেন। আপনার যে ক্লায়েন্টের সাথে কথা বললে ক্লায়েন্ট বলবে জানিস পাশের ভাবিটা একটা নতুন শাড়ি কিনছে, 5,000 টাকা দাম, এরকম বলবে এরকম তো কিছু বলবে না। তারপর আপনি আপনার ফ্রেন্ডে নক করলেন, জানিস ফয়সল একটা অনেক দামি বাইক কিনছে, R15 ভার্সন 3, কত টাকাতে কিনছে জানিস? তো এরকম, তো আপনি বলেন কিনুক গিয়া, তার বাপের টাকা আছে, এরকম না, সিলেটি ভাষায় বলে যে বাপের টাকা থাকলে যেটা হয় আর কি। তো এইরকম ভাবে আপনারা অ্যাপ্রোচ করেন, দেখেন আপনার ভিতরে যখন কনফিডেন্ট আসবে, আপনি যখন কথা বলতে আপনার যে গিল্টি বুটটা আছে, বুঝতে পারছেন, যে গিল্টি বুটটা আছে, এই গিল্টি বিটটা, আচ্ছা গোবিন্দ ভাই, এসিওর তেমন রোজগার করার সুযোগ থাকবে না। ঠিকই রে ভাই, বুঝছেন গোবিন্দচন্দ্র দা, তাইলে এক কাজ করবেন, আপনি আপনার বাসার ঠিকানা দেন, আমি চলে যাব বুঝছেন আপনার বাসায় গার্ডেনিং করতে। কে বলছে ভাই এসিওর ফিউশন নাই? আপনি বাংলাদেশের 4-5 জন টপ এসিও স্পেশালিস্টের নাম বলেন তো গোবিন্দ ভাই। আচ্ছা আপনারা বাংলাদেশের আপনার জানা মতে এসিও ইন্ডাস্ট্রির 5 জন স্পেশালিস্টের নাম বলেন। হ্যাঁ শামিম ভাই অনেক ভালো উনি, হ্যাঁ, তারপরে বলেন। ফারুক ভাই, খালিদ ফারহান ভাই, হুম, ঠিক আছে। আরে আমি না ভাই, আমি অনেক আপনার কি তাদের ইনকাম সম্বন্ধে মানে ধারণা আছে? ওকে, আরেকটা জিনিস বলি। আচ্ছা বলেন তো, আপনাদের যদি একটা ওয়েবসাইট কিনেন, আপনারা একটা ওয়েবসাইট কিনলেন, ওয়েবসাইট কেনার পরে আপনারা সার্ভিস বা কন্টেন্ট দিলেন, দেওয়ার পরে আপনাদের প্রথম আকাঙ্ক্ষা কি থাকবে? একটা ওয়েবসাইট ওনারের স্বপ্ন কি জানেন? প্রতিটা ওয়েবসাইট ওনারের, যে তার ওয়েবসাইটটা বা তার কিওয়ার্ডটা লিখে সার্চ করলে যেন তার ওয়েবসাইটটা পাওয়া যায়। জানেন এই জিনিসটা? আমরা দুইটা জিনিস দেখলে খুব খুশি হই, যখন রেজাল্ট বোর্ডে নিজের নাম পাশের জায়গায়, তারপর হলো কেউ যদি আমার নাম ধরে ডাকে, মানে নিজের পরিচয় দেখলেই হ্যাপি হই। যতদিন এই বাসনাটা থাকবে মানুষের মনে যে তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে হবে, তার ওয়েবসাইটটা সামনে আনা প্রয়োজন, ততদিন এসইও ইন্ডাস্ট্রি কখনো কলাপস করবে না। আগামী 50 বছরেও এসইও ইন্ডাস্ট্রি কলাপস করবে না, এইটা আপনারা লিখে নেন, বুঝতে পারছেন? এইটা লিখে নেন, আগামী 50 বছরেও এসইও ইন্ডাস্ট্রি কলাপস করবে না, কখনোই করবে না। আপনি যদি ভালো একজন এসইও এক্সপার্ট হন, আপনার অপরচুনিটি অনেক বেশি। আপনি অন পেজের জন্য আলাদা চার্জ করতে পারেন, অফ পেজের জন্য, ব্যাকলিংসের জন্য, ইভেন কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, শপিফাই আছে, স্কোয়ার স্পেস আছে, উইক্স আছে, ওয়ার্ডপ্রেস আছে, ভাই কি চান? বুঝতে পারছেন? এখন বলি, যারা বলে যে ভাই কি নাই, মানে এসইওর কোনো ভাত নাই, বুঝছেন, এসইওর রোজগার কম, বুঝছেন, একটা খেক শিয়ালের কাহিনী শুনছেন না? সে রাস্তা দিয়ে হেঁটে যেত, উপরে দেখতো আঙ্গুর ফুল ঝোলানো, সে লাফাইতো, আঙ্গুর ফল তো আর ধরতে পারতো না, বুঝতে পারছেন, আঙ্গুর ফল তো ধরতে পারতো না। অনেকদিন চেষ্টা করার পরে
আরেকটা বানর বললো যে ওইখানে আঙ্গুর ফল আছে, চল আঙ্গুর ফল খাই। তো ওই বানরটা বলতেছে আঙ্গুর ফল টক। বুঝতে পারছেন? তারা এই জিনিস বলে যারা এসিওর ছোঁয়াটা এখনো পায় নাই। বুঝতে পারছেন? আঙ্গুর ফল টক, এটার মানে হলো আঙ্গুর ফল টক। বাট আঙ্গুর ফল টক মিষ্টি না কি আর কি ঝাঁঝালো, এগুলো আমরা জানি। বুঝতে পারছেন? যারা এসিও ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। সো এই ধরনের মনোবাসনা নিয়েন না যে স্কিল গেদার করতে যাচ্ছেন, হোক সেটা গ্রাফিক্স ডিজাইন হোক সেটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, যা কিছুই হোক আপনি এন্ড অবধি দেখেন। ঝগড়া লাগলে বলেন না শেষ পর্যন্ত দেখে ছাড়বো, তোরে আমি দেখে নেব। এসিওর সাথে একটা ঝগড়া বাঁধাই দেন, বুঝছেন? এসিও লিখে সামনে একটা সাইনবোর্ড লিখে তোরে আমি দেখে নিব, তোর কত দিনে কত চাল আমি দেখে নিব, বুঝছেন? এসিওর সাথে ফাইট শুরু করে দেন। যতদিন পর্যন্ত এসিও না অ্যাচিভ করতেন ততদিন পর্যন্ত এসিওর সাথে লেগে থাকেন, ইনকামটা অটোমেটিকলি চলে আসবে। আপনারা জানেন আমার স্টুডেন্টদের মধ্যে মনে হয় আমি খুব বেশি দিন হয় নাই কোর্স স্টার্ট করছি, আমার চোখে পড়া মাত্র মনে হয় 6 জনের মতো লেভেল 1 সেলার হয়ে যাবে। 6 জন। প্লাবন ভাই নাম আছে, তারপরে হলো একটা ছেলে আছে মশিউর, তারপরে হলো আশিকুর, এই 3-4 জনের কথা আছে আমার। সবার নাম আমি নাম দেখে চেক করি না, আমি আপনাদের আপডেট দিয়ে দিব না। সবাই লেভেল 1 হয়ে যাক, ইনশাল্লাহ তারা মনে হয় লেভেল 1 হয়ে যাবে। ইভেন ব্যাচ 1 থেকেও আছে মনে হয়, ব্যাচ 3 থেকে আছে। ব্যাচ 3 এর স্টুডেন্টগুলো অনেক ভালো। সো আমার জার্নি খুব বেশি দিনের না, 5th ব্যাচে মনে হয় 5 মাস ধরে আমি কোচিং করাইতেছি বা 5 মাস ধরে ট্রেন করাইতেছি। ইনশাল্লাহ তারা দেখবেন আমি কোথাও যাওয়ার আগেই তারা টপ রেটেড হয়ে যাবে। সো কখনো ডিমোটিভেটেড হয়েন না ভাই, আপনি আপনার নিজেরে ওই যে তারে বলেন যে আমি আঙ্গুর ফল খেয়ে আসছি, বুঝছেন? জিসি পল ভাই বলেন যে আমি আঙ্গুর ফল খেয়ে আসছি, হৃদয় ভাই আঙ্গুর ফল খাওয়াই দিছে, হৃদয় ভাই আঙ্গুর ফল খাওয়াই দিছে, আঙ্গুর ফল অনেক মিষ্টি। বুঝতে পারছেন? তুই বেটা বলিস যে আঙ্গুর ফল টক। ওকে, আজকে আর বেশি সময় দিতে পারবো না, 10টা পর্যন্ত টাইম ছিল, 10টা পর্যন্ত কথা বলছি। আই হোপ যে আপনাদের ভালো লাগছে। আপনারা ভিডিওটা আগামীকালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আগামীকালকে আমি থাকবো, আপনাদের যার যা প্রশ্ন আগামীকালকে আমি 9টার দিকে লাইভে থাকবো, 8:30 অথবা 9টার দিকে ইনশাল্লাহ। তখন কথা হবে, তখন আড্ডা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাপি থাকেন, ফ্যামিলিকে হ্যাপি রাখেন। আসসালামু আলাইকুম।